মানে হটলাইনে কি ধরনের মেসেজ আছে সেটা অভিজ্ঞতাটা শেয়ার করতে সবাই একটু জানেন নাকি যদি কোনো বাংলাদেশি ম্যাডাম কল দেয় তখন তাদের প্রথম পয়েন্ট থেকে আপনারা জাহাজে কি খাবার খাওয়ানো একটু বলেন তো। স্যাররা বলে না, তাদের বলা হয় আপনাদের জাহাজে ফ্যাসিলিটি কি সেগুলো আগে বলেন। তারা আদৌ জিজ্ঞেস করে না সুন্দরবনে কি থাকে। আর ভাইয়েরা যারা রিং দেয় তারা বলে কয়টা স্পট দেখাবে, নাম বলে, মানে আমাকে নাম বলতে হবে কয়টা স্পট, এই পর্যন্ত শেষ। বাইরের দেশে যারা টুরিস্ট কল দেয় তাদের কথা হলো আপনি সুন্দরবনকে কিভাবে দেখাবেন আর কতটুকু সময় রাখবেন। তারা কখনোই জিজ্ঞেস করে না যে আপনার শিপে স্টারলিংকের সংযোগ আছে কিনা। আপনি মিস করলেন, আপনি বাইরের মহিলারা আগে কি বলে সেটা বলেন, তারপরে বাইরের দেশের মহিলারা আগে যে জিনিসটা আমাকে বলে যে আপনার সুন্দরবনে অভিজ্ঞতা কত বছর, কারণ আমার সাথে যে ঘুরবে আমার অভিজ্ঞতা কি আছে এটা তো জানতে হবে। তার মানে এই যে আমাদের একটা বিস্তর ফারাক, এর কারণটা হলো আমাদের সুন্দরবনে যারা আসে তাদের কাছ থেকে রেফারেন্স হিসাবে আমরা সুন্দরবনকে চুজ করি। তা তারা যে যেরকম আপনার কাছে গল্প বলবে সুন্দরবনটা সেরকম। যেমন ধানমন্ডির এক ম্যাডাম বা এক ভাইয়া তার কলিগদের দিয়ে বলতেছে সুন্দরবন অসম জায়গায় একটা খুব সুন্দর ঘুম দেওয়া যায়, অদ্ভুত খাওয়া দাওয়া। ওই অফিসের স্টাফরা সবাই জানে সুন্দরবন মানে। আরেকজন আসছে উত্তরা থেকে, যে কোনো কারণে তাকে এরকম জায়গায় নামা দেওয়া হলো। সে বলে যে সুন্দরবন বড়টা সামনের দিকে আমরা সবাই তো আমরা যারা ওটিটি প্ল্যাটফর্মে যদি ওই যে আপনার এই যে কোস্ট গার্ডে তার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ হবে। ইন্ডিয়ান কোনো পেলে গান আমাদের একটা ভুল মুখস্থ। আচ্ছা ঠিক আছে, আপনি আমরা যদি তাজমহল দেখতে চাই, তাজমহলে কি ফ্যাসিলিটি আছে, বিমানবন্দর থেকে কতটুকু দূর, আমরা অসংখ্যবার গুগলে এটা ফাইন্ড আউট করি। কিন্তু সুন্দরবনে আমরা যখন আসি কেউ কোনোদিন স্টাডি করে আসে না যে সুন্দরবনটা আসলে কি, কতটুকু জায়গা। এটাই হলো আমাদের জাতিগতভাবে আমরা হলো টুরিস্ট না। আমাদের মূল ব্যাপারটা হলো বিকাল 5টা বাজে আমি ব্যাংক থেকে বেরোবো, অফিস থেকে বেরোবো, বিমানের টিকিট কাটা আছে, আমরা কক্সবাজারে নামবো, সাইমনে উঠবো, সকালবেলা বিচে না যেয়ে আমরা সুইমিং পুলে নেমে একটা সেলফি দেবো যে আমি এখন কক্সবাজারে সুইমিং পুলে। হ্যাঁ, এটা দেখে একটু খাওয়া দাওয়া করলাম, বিচে একটু ঘুরলাম, বিকেলে ফ্লাইট ধরে চলে আসলাম। অসংখ্য কক্সবাজারে এরকম ভ্রমণ টিপ মানে সুন্দরবন আর কক্সবাজার ভ্রমণ টিপ আসলে একরকম না। আমরা এখানে কিছু শিখাতে চাই, কিছু দেখাতে চাই। আমরা এই যে সকালবেলা আসলাম, এটা যদি না আসতাম তাহলে মনে হতো সুন্দরবন মনে হয় অন্যরকম। এই পরিবেশে জেলেরা মাছ ধরে, তারা যে কি পরিমাণ পরিশ্রম করে কাদা পানিতে সেটা দেখার জন্য আমরা সুন্দরবনে যখন আসি, আসার পরে আমরা প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করি যাতে এটা আপনারা শিখে যেতে পারেন। আমরা গতকালকে কোনো ধরনের ক্লাস বা কোনো ধরনের শিক্ষণীয় কথা বলি নাই, কারণ আমাদের পর্যাপ্ত সময় ছিল। সময় না থাকলে যেটা হয়, আমি যদি ঘন্টা পর ঘন্টা লেকচার দিই আপনারা বলবেন খালি লেকচারই দেয়, দেখা না। সেই জঙ্গলের ভিতরে ম্যানগ্রোভ ফরেস্ট কেন একটু ব্যতিক্রম? ম্যানগ্রোভ ফরেস্টের প্রধান বৈশিষ্ট্য হলো এটা সমুদ্রের উপকূলীবর্তী অঞ্চলে হবে, এটা পাহাড়ি অঞ্চলে হবে না। সমুদ্র উপকূলীবর্তী অঞ্চল যেহেতু এখানে লবণ পানি থাকাটা বাধ্যতামূলক। লবণ পানি নাই, সমুদ্রের পাশে একটা এলাকা, এইটা ছাড়া আপনি যদি সিলেট অঞ্চলে ওই বনকে ম্যানগ্রোভ ফরেস্ট বলেন তাহলে এই কোয়ালিটি আসবেন। এই ম্যানগ্রোভ ফরেস্ট যেহেতু সমুদ্রের পাশে, গাছ সাধারণত লবণ পানিতে পারে না। আমাদের বাসায় যে ফুল গাছের টব আছে ওইখানে অতিরিক্ত পানি দিলে গাছগুলো পচন ধরে গোড়ায়, তার মানে ও নিঃশ্বাস নিতে বা শ্বাস নিতে সমস্যা হয়, ও মারা যায়। তাহলে সুন্দরবন যেহেতু উপকূলীবর্তী অঞ্চল, এখানে অবাক হবেন টোটাল সুন্দরবনের আয়তন 10,200 বর্গ কিলোমিটার। কত বর্গ কিলোমিটার? এই ভিতরে 6,200 বর্গ কিলোমিটার হলো বাংলাদেশের মধ্যে, 4,000 বর্গ কিলোমিটার ইন্ডিয়ার মধ্যে। কিন্তু জাতি হিসাবে আমরা ব্যর্থ, পৃথিবীর কাছে এই তথ্যটা উপস্থাপনা করতে পারি না। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন সুন্দরবন লিখলে প্রথমেই ট্যাগ আসে ইন্ডিয়া। তার মানে অধিকাংশ জিনিস আমাদের, কিন্তু উপস্থাপনা করতেছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট।
যেমন আমরা অনেক পরে এসে ইলিশ মসলিন এগুলো পেটের পেয়েছি, কিন্তু এটা কিন্তু ইন্ডিয়া আগে রিজার্ভ করতে হবে। এই যে ম্যানগ্রোভ ফরেস্ট 6,200 বর্গ কিলোমিটার আয়তন শুনতে অনেক ছোট মনে হয়, কিন্তু এত বিস্তর এরিয়া। এই যে আমরা গতকাল আজকে এবং আগামীকাল আপনাদের 0.01% জায়গা ভ্রমণ করা কত বিস্তর এরিয়া। আপনি যদি টোটাল সুন্দরবন দেখতে চান 1 মাসের সফরে আসতে হবে, তাতে আপনাকে 10% জায়গা দেখাতে হবে। তার মানে আপনি এই জায়গাটা ঘুরে আপনি বলতে পারবেন না যে সুন্দরবন সব দেখে ফেলবেন। কারণ আমরা এখন ল্যান্ডই পাবো। সুন্দরবনের এই যে গাছগুলো বেঁচে আসছে লবণ পানি, এই লবণ পানি বেঁচে থাকার জন্য আল্লাহ এমন একটা জিনিস এদের দিয়ে দিতে যাতে লবণ পানিগুলো সে বেঁচে থাকতে পারে। তার জন্য এর গোড়ায় সাধারণত পানি উঠে যায়। দেখেন এই যে জায়গাটা দেখা যাচ্ছে কর্দমাক্ত, জোয়ারে পানি। সুন্দরবনের যে টোটাল ল্যান্ড আছে, আমরা যে কেনিয়া ওয়াইল্ড লাইফ সাফারি দেখতে যাই বা বাংলাদেশে অন্য ল্যান্ড যেটা আছে, আপনি মাইল এর পর মাইল হেঁটে বের হয়ে যেতে পারবেন এক কর্নার থেকে আরেক কর্নার। সুন্দরবন কিন্তু এরকম না, প্রায় 10,000 ছোট বড় ক্যানেল আছে। তার মানে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র একটা দ্বীপের মতো, যে এখান থেকে হাঁটবেন 1 কিলোমিটার পরে যে আবার নদী, আবার 5 কিলোমিটার পরে যে আবার এক একটা ল্যান্ড জেগে আছে। এবং এর 70% জায়গা কিন্তু জোয়ারের পানি প্লাবিত হয়। এই প্লাবিত হওয়ার কারণে এই জায়গাটা হলো নরম কর্দমুক্ত। যেহেতু নরম আর কর্দমুক্ত, এই জন্য স্বাভাবিক জাতীয় প্রাণী এখানে বেঁচে থাকার কথা না। সুন্দরবনে এই যে গাছগুলো দেখতেছেন, আমরা একটা করে গাছ পরিচিত করবো। সুন্দরবনে টোটাল যত গাছ আছে, একটা নির্দিষ্ট গাছ হচ্ছে 49, যেটা নিজস্ব। এই গাছগুলো বাংলাদেশে অন্য কোথাও সাধারণত দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়। যেরকম গোল পাতা নামের একটা গাছ, এটা কিন্তু বাংলাদেশের অন্য জায়গায় কিছু দেখা যায়, কিন্তু ওটা মূলত সুন্দরবনের গাছ। এই সুন্দরবনের গাছগুলোর প্রধান বৈশিষ্ট্যটা হলো এর গোড়ার থেকে একটা লাঠির মতন জিনিস বের হয়। সবাই একটু খেয়াল করেন, এই যে দেখেন এটাকে বলা হয় শ্বাসমূল। এটার কাজ হলো গাছকে টিকিয়ে রাখার জন্য। এই যে লবণ পানি যখন আসবে, গাছের গোড়াটা ডুবে থাকবে, তখন এই শ্বাস নেওয়ার জন্য এর নিচের থেকে মাটির ভিতর থেকে একটা জিনিস বের হয় লাঠির মতন, এটাকে শ্বাসমূল বলে। এই শ্বাসমূলের কাজ হলো লবণ পানিটাকে গ্রহণ করবে, ভিতরে অসংখ্য সেল আছে, এটা ফিল্টার করবে, করে গাছের মাথা পর্যন্ত এই মিষ্টি পানি প্রবাহিত করবে। এই কারণে গাছগুলো বেঁচে থাকে। এখন আমরা গরম জলে আগামীকাল যাব, সেখানে একটা ম্যাপ দেখবো। সেই ম্যাপে দেখবেন 3টা এলাকা 3 কালার করা, গাঢ় সবুজ, হালকা সবুজ, ধূসর। তার মানে এলাকায় গাঢ় সবুজ, সেখানে গাছের প্রাচুর্যতা বেশি এবং গাছের হাইট অনেক বেশি। আমরা যে এলাকাটা ঘুরতেছি, এটা হলো বাগেরহাট জেলার মধ্যে অবস্থিত। এই জায়গার গাছের হাইট অনেক বেশি, কারণ এখানে স্যালাইনের পরিমাণটা মূলত কম। আর আমরা খুলনা অঞ্চলে যে অঞ্চলটা আছে, এখানে স্যালাইনের পরিমাণটা মাঝামাঝি লেভেল। 8 কিলো অঞ্চল, ইন্ডিয়া বর্ডার, এখানে স্যালাইনের পরিমাণ বেশি। এই কারণে গাছের হাইট ওখানে কম। এই শ্বাসমূলগুলো দেখতে এক একটা গাছের এক একটা, কোনো গাছের শ্বাসমূল মাথা এখানে চুল মতো, কোনো গাছের মাথা দেখবেন মোটা এবং থেতলে। আমরা একটা প্র্যাকটিক্যাল একটা দেখি। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো মূলত কেওড়া গাছ। এই কেওড়া গাছের শ্বাসমূলগুলো হয় মাথা চিকন। কিন্তু মজার একটা তথ্য শোনেন, এই শ্বাসমূলগুলো একই লেভেলের উচ্চতা হয় না। যদি একটা গাছের গোড়ায় পানি ওঠে, ওখান থেকে 6 ইঞ্চি পর্যন্ত তার মাথাটা বের হয়ে থাকবে। যদি তার নিচে যে পানির লেভেলটা বেশি হয় এবং জায়গাটা যদি ঢালু হয়, সবাই খেয়াল করেন যে এইখানে গাছটা 6 ইঞ্চি উঁচু, কিন্তু এইখানে ঢালু, এখানে উচ্চতা হবে 1.5 ফুট। একটু প্র্যাকটিক্যালি দেখেন তো, আমাদের এই গোড়ায় শ্বাসমূলের হাইট কতটুকু, ওই গোড়ায় দেখেন হাইট কিন্তু কম। যদি একই লেভেলে হতো তাহলে কিন্তু বেঁচে থাকতে পারতো। কিন্তু সুন্দরবনে কিছু কিছু গাছ আছে, যে কাদা পায়ে লাগায় বিপদে পড়েছি। যেমন আপনারা দুইজন কিভাবে? প্রথমত আমরা যে গাছটা পরিচিত করবো, এটা কেওড়া গাছ। সুন্দরবনে 70% গাছই হলো কেওড়া। এর কারণটা হলো যে এই কেওড়া গাছ, আমরা যে কেওড়া ফল, ম্যাডামরা যে কেওড়া জলটা দেন আপনারা বিরিয়ানিতে, আগামীকাল থেকে এটা ব্যবহার করবেন না, ব্রেন থেকে আউট করে দেবেন। কেন? আমরা যে কেওড়া জলটা পাই, এটা মূলত ডায়ালাইসিস মেশিনে ডায়ালাইস যে কেমিক্যালটা ব্যবহার করা হয়, সেই কেমিক্যাল আর পানি বুঝতে পারছি। কেওড়া জল বলে কিচ্ছু নাই পৃথিবীতে,
এইটা থেকে একটা ফল হয় যেটার নাম কেওড়া ফল। এটা মূলত টক সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রচুর পরিমাণে হয়। এই কেওড়া ফল হরিণ খায়। হরিণ খাওয়ার কারণে শরীরে প্রচুর পরিমাণে টক মিশ্রিত হয়, এই জন্য অনেকেই বলে হরিণের মাংস টক না। হরিণের মাংস হলো 3 থেকে 4 মাসের জন্য টক থাকে প্রচুর পরিমাণ খাওয়ার কারণে, আর বাকিটা নর্মালি থাকে। তো এই গাছের পাতাকেই মূলত হরিণ বেঁচে থাকে। দেখেন কি সুন্দর কাঁচির মতো মনে হচ্ছে যে কে যেন নিচেতে কেটে দিচ্ছে, আসলে হরিণ পাতা খায়। এখন এই গাছের দেখেন পাতাগুলো একটা লেভেল আছে, এইটা দেখে বলে দেখা যায় যে এখানে হরিণের উচ্চতা কতটুকু। হরিণ 4 পায়ে থাকে, ও ঘাটটা উঁচু করে খায়, যখন পারে না তখন সামনে 2 পা উঁচু করে দাঁড়িয়ে খায়। তাহলে মানে কোথাও যদি দেখা যায় যে 10 ফিট লেভেলে গাছ কাটা, তাহলে বুঝতে হবে এই হরিণ হাইট হল 10 ফিট সর্বোচ্চ লেভেলে। যদি দেখা যায় 6 ফিট, তাহলে এখানে ছোট ছোট হরিণ থাকে। যদি অনেক বড় থাকে তাহলে বুঝতে হবে হরিণের উচ্চতা এই। তো এই যে কেওড়া গাছ সবাইকে খেয়াল করি, একটা চর যেখানে আমি দেখে গেলাম যে গত বছর এইখানে কিছু ছিল না, হঠাৎ করে এসে দেখলাম এখানে একটা চরের মতন জেগে আছে। 5 বছর পরে এসে দেখলাম ওখানে কিছু গাছ জন্মিয়েছে। 10 বছর পরে এসে দেখলাম ঘন গাছ। আপনাদের অবগতির জন্য বলি, একটা চর কিভাবে ডেভেলপ হয়। ওখানে আমরা যেরকম বালি ফিলিং করি, উঁচু করি ঘর বাড়ি তৈরি করার জন্য, এখানে তো ওরকম ড্রেজার না। মূলত একটা চর যখন হয় তখন ওই চরে প্রথম ঘাস জন্ম নেয়। এই ঘাসের কাজটা হলো, ঘাস তো লম্বা লম্বা পাতা থাকে, গাছ গায়ে কিন্তু সাইডে সাইডে কাটা থাকে। এই জোয়ারের পানিটা এসে ঘাসের গায়ে লাগে, যখন এটা শুকিয়ে যায়, বাতাস যখন প্রবাহিত হয়, ঝুরঝুরে বাতাস করলে ওই বালিটা নিচে পড়ে যায়। এরকম অসংখ্যভাবে প্রতিদিন জোয়ার ভাটায় ঘটতেছে, বালি নিচে উঠতেছে, ডেভেলপ হচ্ছে। ওই এলাকায় দ্বিতীয় যে গাছটা জন্ম নেবে সেটা হলো কেওড়া গাছ। তৃতীয় লেভেলে গরান গেওয়া পাইন, চতুর্থ প্রজন্মে আসবে হলো সুন্দরী গাছ। তার মানে কোনো চরে যদি আপনি দেখেন কোনো সুন্দরী গাছ নাই, নির্দ্বিধায় বলে দেওয়া যায় এই চরের বয়স 5 থেকে 10 বছর। যদি সুন্দরী গাছ অ্যাভেলেবল থাকে তাহলে বলতে হবে এই চরের বয়স 20 বছরের উপরে। বুঝতে পারছি? কোনো অবস্থায় আগে সুন্দরী গাছ হবে তারপরে কেওড়া গাছ না, এটা সম্ভব না। কারণ প্রাণীকুল বেঁচে থাকার জন্য তাকে কেওড়া গাছ থাকতে হবে, কারণ এটা বানরের খাবার, হরিণের খাবার। এই জন্য আগে কেওড়া, আগে ঘাস, পরে কেওড়া, তারপর অন্য জাতীয়, সবার শেষে সুন্দরী গাছ। বুঝতে পারছি আপনাদের? আচ্ছা, একটা এলাকায় বাঘ আছে কিনা এইটা বোঝার সবচেয়ে প্রথম শর্ত হলো হরিণ আছে। যেখানে হরিণ নাই সেখানে বাঘ নাই, যেখানে বাঘ নাই সেখানে হরিণ নাই। বুঝতে পারছি? আমরা মনে করি এই এলাকায় মানে হরিণ আছে নিরাপদে আশ্রয়, এখানে মনে হয় বাঘ নাই। না, একে উপরে সম্পর্ক। এটার কারণ হলো আমি আপনি হরিণকে চুরি করতে পারি, কিন্তু বাঘ, হরিণ খুব ভালো করে জানে যে আমার জাত শত্রু হলো বাঘ। সে হয়তো মাঝে মাঝে আমাকে ডিস্টার্ব করে, কিন্তু সে রাজা আমাকে প্রোটেক্ট দেয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সুন্দরবন একটা পবিত্র জায়গা। যত জেলে আছে, মাওলি আছে, অন্য অন্য সবাই সুন্দরবনে অপবিত্র হয়ে কেউ ল্যান্ডে পা দেয় না। বুঝতে পারছি আপনাদের? সুন্দরবনে অপবিত্র হয়ে কেউ ল্যান্ডে পা দেয় না। সুন্দরবনের সাথে যদি কেউ বেইমানি করে, সুন্দরবনের সাথে কেউ যদি অযোচিত কাজ করে, যেমন গাছ কাটা, হরিণ ধরা, তার বংশ ধ্বংস হয়ে যাবে। যারা হরিণ শিকারের সাথে জড়িত তাদের ঘরে চালা পর্যন্ত শেষ হয়ে যাবে। কারণ একটা অভিশাপ লাগে, যে কোনো জিনিসের একটা অভিশাপ। বন কিন্তু ওরকম না। আপনি জীবনে বহু চড়াই পাখি গুলি দিয়ে মেরে ফেলছে, আপনার ফ্যামিলিতে একজন শুট আউট হবেই, এটা স্বাভাবিক। কারণ জীবনটা খুবই নর্মাল যদি আপনি সোজাভাবে চলেন। উল্টা পাল্টা করবেন, প্রতিদিন পাবেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে সবাইকে খেয়াল করি, এই আমাদের এলাকায় রাজা হলো বাঘ। রাজাকে বাঘ। আমাদের টোটাল সুন্দরবনে 114 প্লাস বাঘ আছে। এর কারণেই সুন্দরবন টিকে আছে। মনে করেন একটা 50 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে একটা বাঘ আছে, এই তথ্য যদি কেউ জানে ওই সুন্দরবন সেফ, ওখানে কেউ থাকবে না। সুন্দরবনে যদি 114টা বাঘকে খাঁচায় রাখা যায় অথবা ট্রান্সফার করা যায়, তাহলে লিখে দিতে পারি, বলতে পারি আগামী 5 বছর ভিতরে সুন্দরবন শেষ হয়ে যাবে। বুঝতে পারছি আপনাদের? এর কারণটা হলো একটা লোককে আমি যতই আঘাত করি, যতই মানে বকাবকি দিই, সে দেখবেন নড়াচড়া করে। তাকে বস্তায় বেঁধে ফেলবেন, বাঁচার জন্য নড়াচড়া করে, খালি পিস্তল ধরবেন।